সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইফুলস বায়োলজি। আবারও তোমাদের সামনে চলে আসলাম নতুন আরও একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসের বিষয়টা অত্যন্ত জটিল এবং খুবই গুরুত্বপূর্ণ। যারা তোমার ডিএনএ এবং আরএনএ সম্পর্কে তোমাদের যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড এই বিষয়গুলো না বুঝলে তোমরা ডিএনএ আরএনএ কী সেটা বুঝবে না। তো ওই যে ডিএনএ আরএনএটা বুঝতে হলে তার প্রাইমারি লেভেলের প্রাথমিক যে বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে সেই বিষয়গুলো এগুলো নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড, নাইট্রোজেন বেস এগুলো কীভাবে থাকবে এবং এগুলো কীভাবে তোমাদেরকে সহজভাবে পড়াকে মুখস্থ করে দেব, তো সেটার উপরে আজকে ক্লাস। তো দেখতে থাকো বন্ধুরা, আর যারা সাবস্ক্রাইব করোনি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনটা অন করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। তাহলে শুরু করি, আর কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। প্রথমে দেখো নিউক্লিওসাইড। আসলে নিউক্লিওসাইডটা আসলে কি, যে এই সংজ্ঞাগুলো তোমাদের অনেক প্রবলেম করে। তো আমি খুবই সিম্পলভাবে তোমাদেরকে উপস্থাপন করব। দুইটা জিনিস মনে রাখবে নিউক্লিওসাইডের ক্ষেত্রে, একটা হলো পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস। পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এগুলো আমার ডিটেলসে আমি একটু পরে বলবো। পেন্টোজ সুগারটা ডিটেলসে পড়তে হবে, নাইট্রোজেন বেসটা আমি ডিটেলসে পড়াবো। তো শুধুমাত্র দুইটা উপাদান মনে রাখবে, একটা হলো পেন্টোজ সুগার আর একটা হলো নাইট্রোজেন বেস। এই দুই অণু মিলে তৈরি করবে এক অণু নিউক্লিওসাইড। বুঝতে পারছো? সংজ্ঞা লিখবে এইভাবে: এক অণু পেন্টোজ সুগারের সাথে এক অণু নাইট্রোজেন বেস যুক্ত হয়ে গঠন করে এক অণু নিউক্লিওসাইড। শুধুমাত্র এই দুইটা জিনিস, এটা কিন্তু ভুললে হবে না, মনে রাখো। আবার বারবার বলছি, একটা পেন্টোজ সুগার, একটা নাইট্রোজেন বেস। ঠিক আছে? পেন্টোজ মানে হলো 5 কার্বন বিশিষ্ট, সুগার মানে হলো শর্করা। অর্থাৎ একটা হলো 5 কার্বন বিশিষ্ট শর্করা, এর সাথে যুক্ত হবে শুধুমাত্র একটা নাইট্রোজেন বেস। তারপরে যেটা তৈরি হবে সেটাকে বলা হবে নিউক্লিওসাইড। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা একটু সংজ্ঞা আকারে লিখতে হবে। এভাবে লিখবে, একটু সাজিয়ে দিবে, এর সাথে দুইটা কথা যোগ করে দিবে যে এক অণু পেন্টোজ সুগারের সাথে এক অণু নাইট্রোজেন বেস যুক্ত হয়ে গঠন করে এক অণু নিউক্লিওসাইড। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো নিউক্লিওটাইডে। এই যে নিউক্লিওসাইডটা তৈরি হলো তার সাথে শুধুমাত্র একটা ফসফেট। দেখো খেয়াল করে, এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট। বুঝতে পারছো? কি তৈরি হলো? যে নিউক্লিওসাইডটা তৈরি হলো সেই নিউক্লিওসাইডের সাথে শুধুমাত্র একটা ফসফেট যুক্ত হবে। সহজ না? তাহলে কীভাবে বলবে? এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে তৈরি করবে এক অণু নিউক্লিওটাইড। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এখন আমি যদি তোমাকে একটু পেঁচাইলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তাহলে নিউক্লিওটাইডের মধ্যে কী কী আছে, নিউক্লিওসাইড না বলে যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে এই নিউক্লিওটাইডের মধ্যে তাহলে কী কী আছে, তখন বলতে পারবে না যে দেখো এই নিউক্লিওসাইড মানে কি, এর মধ্যে কি আছে। একটা হলো পেন্টোজ সুগার, আর হলো নাইট্রোজেন বেস, এটা আছে না, আর আছে হলো ফসফেট। তাহলে দেখো নিউক্লিওটাইডের মধ্যে 3টা জিনিস আছে। এটা হলো প্যাঁচ। সেটা হলো যে যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে নিউক্লিওটাইডের মধ্যে কী আছে, তখন তোমার বলতে হবে যে একটা পেন্টোজ সুগার আছে, একটা নাইট্রোজেন বেস আছে, একটা ফসফেট আছে। বুঝতে পারছো? তাহলে সংজ্ঞা আকারে বলবে যে এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট যুক্ত হলে তৈরি হয় এক অণু নিউক্লিওটাইড। এবং নিউক্লিওটাইডে কী কী উপাদান থাকে? নিউক্লিওটাইডে এই 3টা উপাদান থাকে, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস আর হলো ফসফেট। এই 3টে উপাদান দিয়ে নিউক্লিওটাইড তৈরি। ক্লিয়ার হয়েছে? এবার দেখো নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিওটাইডটা তৈরি হলো, এই নিউক্লিওটাইডের পলিমার মানে তো তোমরা নিশ্চয়ই বুঝো, অসংখ্য নিউক্লিওটাইড একসাথে থাকলে সেটাকে বলা হবে নিউক্লিক অ্যাসিড। বোঝা গেছে? ধীরে ধীরে ধারাবাহিকভাবে আসতেছে। তাহলে নিউক্লিওটাইডের পলিমারকে বলা হবে নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এই সংজ্ঞাগুলো মুছে দিলাম, আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে নিউক্লিওসাইড কাকে বলে? এক অণু পেন্টোজ সুগারের সাথে এক অণু নাইট্রোজেন বেস, তাহলে হবে নিউক্লিওসাইড। আর এই নিউক্লিওসাইডের সাথে যখন একটা ফসফেট যুক্ত হবে তখন হবে নিউক্লিওটাইড। তার মানে নিউক্লিওটাইডে কী কী থাকবে? একটা পেন্টোজ সুগার, একটা নাইট্রোজেন বেস, একটা ফসফেট। এবার এই নিউক্লিওটাইডের পলিমারকে বলা হবে নিউক্লিক অ্যাসিড। এবার নেক্সট স্টেপে নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ। এবার দেখো লিখবো নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ। নিউক্লিক অ্যাসিড 2 প্রকার। তোমরা এবার একটু বেশ অবাক হবে। 1 নম্বরে লেখো আরএনএ, 2 নম্বরে লেখো ডিএনএ।
এই জিনিসটাকে তোমরা চিনো, আরএনএ ডিএনএ। অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো যে স্যার আপনি কেন আরএনএ আগে আর ডিএনএ পরে লিখলেন। এটার একটা ব্যাপার আছে, আমি বলছি কেন আরএনএ আগে আর ডিএনএ পরে। তো তোমরা সাধারণত যখন বলে থাকো তখন বলো যে ডিএনএ আরএনএ, ডিএনএ আরএনএ। আচ্ছা হলো ডিএনএ আরএনএ, ডিএনএ আরএনএ। ডিএনএ আরএনএ, ডিএনএ আরএনএ আসলে শুধু বলতে থাকো, তাহলে ডিএনএ আরএনএটা আসলে কী? তাহলে দেখো সংজ্ঞা অনুসারে যদি আমি যাই, তাহলে ডিএনএ আরএনএকে বলা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড, তাই হচ্ছে না? নিউক্লিক অ্যাসিড, এটা কিন্তু নিউক্লিক অ্যাসিড। তার মানে ডিএনএ আরএনএ যদি নিউক্লিক অ্যাসিড হয়, তাহলে নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড মানে কি? নিউক্লিওটাইডের পলিমার নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, কিন্তু দেখো খেয়াল করে। ডিএনএ আরএনএ মানে নিউক্লিক অ্যাসিড, তাহলে নিউক্লিক অ্যাসিডটা কি? নিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিওটাইডের পলিমার। তাহলে নিউক্লিওটাইডটা কি? নিউক্লিওটাইড হলো নিউক্লিওসাইড আর ফসফেটের যৌগ। তাহলে নিউক্লিওসাইডটা কি? নিউক্লিওসাইড হলো পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেজের যৌগ। তার মানে ঘুরে ফিরে দেখো তো এই ডিএনএর মধ্যে কি কি আছে? একটা আছে হলো পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট, এই তিনটা আছে ডিএনএতেও আরএনএতেও, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফেট। এইগুলোর সমন্বয়েই আরএনএ আর ডিএনএ তৈরি, এছাড়া অন্য কোনো কিছু পাবে না। আর ডিএনএ, এই যে ডিএনএ বারবার বলে ডিএনএ, ডিএনএকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক, এবং ডিএনএকে বলা হয় জিন। ঠিক আছে? তার মানে সব কিছুর মূলে আছে কি? এই পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস আর ফসফেট। সব কিছু এই কেমিক্যালের খেলা। এই কেমিক্যাল দিয়ে সব কিছু তৈরি। তুমি যদি ভাঙো পাবে এই কেমিক্যাল নাইট্রোজেন বেস। আরও স্পেসিফিক বলতে গেলে এই নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন বেস আবার পরিবর্তন হয়। নাইট্রোজেন বেসের পরিবর্তনের কারণে ভিন্ন ভিন্ন নাম হয়, সেটা শেখাবো নাইট্রোজেন বেসের ক্ষেত্রে। এখন দেখো আগে আরএনএ লিখলাম, পরে ডিএনএ লিখলাম। তাহলে আরএনএর পূর্ণ রূপটা তোমরা জানো? অবশ্যই জানো। এখানে আমি বাংলা দিয়ে লিখলাম, এটা হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। রাইবো নিউক্লিক অ্যাসিড। আর এটা জানো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা দেখো তো, এটার নাম রাইবো নিউক্লিক অ্যাসিড আরএনএ, এটা হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা এখন আমি যদি এখানে ডিঅক্সি কথাটা ঢেকে দিতাম, তাহলে কি থাকতো? রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই থাকতো না? তাহলে ডিঅক্সি কি অতিরিক্ত আছে না? ডিঅক্সি বেশি আছে না? এখানে ডিঅক্সি শব্দটা বেশি আছে না? তাহলে বেশি মানে কি? তাহলে ডিএনএতে কি বেশি আছে না? সবসময় ডিএনএতে বেশি নাই, কম আছে, সেই জন্য ডিঅক্সি লেখা হয়েছে। সো কমটা কীভাবে সেটা দেখো। আরএনএর সংকেত হলো দেখো C5H10O5, আর ডিএনএ হবে C5H10O4। দেখছো? এই যে বললাম না আরএনএ ডিএনএতে একটা কম আছে O4, আর এখানে O5, সে কারণে আরএনএটা ওপরে দিচ্ছি, ডিএনএটা নিচে দিচ্ছি। বুঝা গেল? তো দেখো এই যে ডিঅক্সি মানে হলো একটা অক্সিজেন কম। এগুলো কিন্তু এমসিকিউ, আমি এই পর্যন্ত যতগুলো পড়াইছি সংজ্ঞা সহ সবগুলো কিন্তু এমসিকিউতে আসবে, সিকিউ প্লাস এমসিকিউ। এটা অনেক ডিপ এমসিকিউ। বলা হয় যে ডিঅক্সি মানে কি? অপশন দেওয়া থাকবে চারটা, একটা অক্সিজেন কম, একটা অক্সিজেন বেশি, দুইটা অক্সিজেন কম, দুইটা অক্সিজেন বেশি। এখন এটা নিয়ে কনফিউশন, যেহেতু দেখো নামটা বড়, অনেকে ভাববে যে বেশি থাকবে, তাহলে অনেকে তো জানেই না ডিঅক্সি মানে যে অক্সিজেন কম, এটাই অনেকে জানে না। তো দেখো এই সংকেতটা লিখলে বুঝতে পারবে। C5H10O5, কার্বন 5টা, হাইড্রোজেন 10টা, অক্সিজেন 5টা। এখানে কার্বন 5টা, হাইড্রোজেন 10টা, অক্সিজেন 4টা, একটা অক্সিজেন কমে গেছে, সেজন্য এটার নাম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার হয়েছে? এই যে C5 লেখা হয়েছে, এটা হলো পেন্টোজ সুগার। C5 একটা হলে মনো, দুইটা হলে ডাই, তিনটা হলে ট্রাই, চারটা হলে টেট্রা, 5টা হলে পেন্টা। এই পেন্টা থেকে আসছিল পেন্টোজ, বুঝতে পারছো? পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ, অক্টোজ, ননেন, ডেকেন, এভাবে আসছে। তো হলো পেন্টোজ সুগার। তাহলে দেখো আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, সংকেত C5H10O5, ডিএনএ হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড C5H10O4। তাহলে এই যে ডিঅক্সি মানে কি? একটা অক্সিজেন কম। আমরা এখন দেখাবো যে ডিঅক্সি মানে যে একটা অক্সিজেন কম, এই একটা অক্সিজেন আসলে কোথায় কম থাকে? পেন্টোজ সুগারের, আমরা যে পেন্টোজ সুগারের সংকেতটা লিখছি, এই পেন্টোজ সুগারের কত নম্বরে একটা অক্সিজেন কম থাকে, এটা আরেকটু আমরা ডিপে
প্রবেশ করব। এবার আমরা আঁকাবো দুইটা স্ট্রাকচার। দেখো দুইটা স্ট্রাকচার আঁকাচ্ছি, ডিএনএর পেন্টোজ সুগার আর হলো আরএনএর পেন্টোজ সুগারের দুইটা স্ট্রাকচার আঁকাচ্ছি। যেহেতু পেন্টোজ সুগার এটা হলো 5 বাহু বিশিষ্ট, এভাবে দিবে, সবসময় অক্সিজেন থাকবে এখানে, এভাবে দিবে, অক্সিজেন মাঝখানে থাকবে, নামকরণ করবে অক্সিজেনের ডান পাশে সবসময় 1 নাম্বার, 1 2 3 4 5 নাম্বারিং করতে হবে এভাবে, 1 2 3 4 5। অক্সিজেনের ডান পাশে সবসময় 1 নাম্বার কার্বন ধরবে। এখন তাহলে দেখো কার্বন হচ্ছে 5টা, আচ্ছা এখানে আমি যেভাবে লিখলাম এটা তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে যে কোথায় কোনটা লিখছি। এবার তোমাদের যেটা কাজ তোমরা ফলো করো তো, কোনটার ভিতরে কি আছে তোমরা কার্বন হাইড্রোজেনের অক্সিজেনটা গুণে দেখো তো, ভিডিওটা পজ করে দিয়ে দেখো গুণো যে কোনটাতে কয়টা কার্বন কয়টা হাইড্রোজেন আর কয়টা অক্সিজেন আছে, দেখো তো খুঁজে পাও কিনা। আচ্ছা আমরা এটা ধরি, এখানে দেখো 5টা কার্বন আছে, নাম্বারিং দিচ্ছে, হাইড্রোজেন কয়টা আছে আমি বলার আগে তোমরা ভিডিওটা পজ করে গুনে আমি বলবো তখন মিলাই নাও। দেখো এখানে হাইড্রোজেন গুনি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10, আর অক্সিজেন আছে 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে দেখো তো এটা এভাবে মিলল না কিনা, C5H10O5 মিলল কিনা, হ্যাঁ মিলছে। এবার এখানে দেখো তো গুণ, এখানে কার্বন কয়টা, কার্বন তো নাম্বারিং সহ 5টা আছে, তাহলে 5টা কার্বন। হাইড্রোজেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আচ্ছা হাইড্রোজেন ঠিক আছে 10টা, অক্সিজেন আছে 1টা 2টা 3টা 4টা, অক্সিজেন আছে 4টা, তাহলে একটা অক্সিজেন কই গেল, এখানে আমরা পেলাম C5H10O4। আচ্ছা তাহলে এইটা কিসের ক্ষেত্রে, এটা হলো আরএনএর পেন্টোজ সুগারের সঙ্গে, এটা হলো ডিএনএর পেন্টোজ সুগারের সঙ্গে। তাহলে আমি বলছিলাম কি ডিঅক্সি মানে একটা অক্সিজেন কম। এখন এখানে খুঁজে দেখো তো কত নাম্বার কার্বনে একটা অক্সিজেন কম আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু স্ট্রাকচার। এখান থেকে এই স্ট্রাকচারের মধ্যে কোথায় কি পার্থক্য আছে, হুবহু দেখো প্রায় সেম, একটা জায়গায় একটু পার্থক্য আছে, আশা করি বুঝতে পারছো। রাইট, এইখানে আর এইখানে। যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আশা করি মজা লাগছে, লাগার কথা। আচ্ছা দেখো তাহলে দেখো এইখানে আর এইখানকার ভিতরে পার্থক্য, তার মানে কি কত নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন কম থাকে, তার মানে ডিঅক্সি মানে একটা অক্সিজেন কম। এখন প্রশ্ন আসে যে ডিএনএর তোমার পেন্টোজ সুগারের কত নম্বর কার্বনে একটা অক্সিজেন কম থাকে, তাহলে বিষয়টিকে আরও ডিপে চলে আসলো, ডিএনএর পেন্টোজ সুগারের 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন কম থাকবে। বুঝতে পারছো, এইটা হলো 2 পেন্টোজ সুগারের ব্যাপার। তাহলে পেন্টোজ সুগার আর তাহলে নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড, তারপরে ডিএনএ আরএনএ পেন্টোজ সুগার, এগুলা এই পর্যন্তই। এরপরে আমরা যাব হলো নাইট্রোজেন বেসে। চলো এবার দেখি যে নাইট্রোজেন বেসের কী ঘটনা, কী কাহিনী। তো আমি এগুলো মুছে দিচ্ছি, এবার আমরা নাইট্রোজেন বেসের দিকে যাব। নাইট্রোজেন বেস প্রথমে লিখবে হলো নাইট্রোজেন বেস হলো 2 প্রকার, তোমরা এটা জানো যে নাইট্রোজেন বেস 2 প্রকার। এক নম্বর হলো পিউরিন, দুই নম্বর হবে পাইরিমেথিন। এখানে যতগুলো কথা বলবো প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটা কথায় কথায় এমসিকিউ। যেরকম নাইট্রোজেন বেস কয় প্রকার,
দুই প্রকার। কি কি? পিউরিন, পাইরিমিডিন। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন কিন্তু এমসিকিউ, এটা মাথায় রাখবে। পিউরিন, পিউরিনের সংকেত হলো C5H4N4। পাইরিমিডিনের সংকেত হলো C4H4N2। যদি সম্ভব হয় এটা মুখস্থ করবে, C5H4N4, C4H4N2। ঠিক আছে, এটা হলো পিউরিন আর এটা হলো পাইরিমিডিন। পিউরিন 2 রিং বিশিষ্ট, পাইরিমিডিন 1 রিং বিশিষ্ট। প্রশ্ন আসবে এমসিকিউতে। দেখো বললাম না যে প্রত্যেকটা কথায় কথায় লাইনে লাইনে এমসিকিউ। পিউরিন বেস কয় রিং বিশিষ্ট? 2 রিং বিশিষ্ট। পাইরিমিডিন বেস কয় রিং বিশিষ্ট? 1 রিং বিশিষ্ট। বুঝতে পারছো? আচ্ছা, এবার প্রথমে ভাগ গেল নাইট্রোজেন বেস কয় প্রকার? 2 প্রকার, পিউরিন, পাইরিমিডিন। এবার আসবে পিউরিন আর পাইরিমিডিনের আবার ভাগ। পিউরিন আবার হলো 2 প্রকার, তোমরা আলাদা করে লিখতে পারো। পিউরিন হলো 2 প্রকার, আমি এখানে লিখলাম। একটা হলো যে অ্যাডেনিন আর একটা হলো গুয়ানিন। পাইরিমিডিন আবার 3 প্রকার, তোমরা আশা করি নামটা জানো। একটা হলো থাইমিন, টি, সাইটোসিন, সি, আর এটা হলো ইউরাসিল। ইউ। তাহলে এই 2টা, এই হলো 3টে। এগুলো কিন্তু দেখো আবার এমসিকিউ, যে পিউরিন বেস কয়টি? অ্যাডেনিন আর গুয়ানিন 2টা। এগুলো নামগুলো, অক্ষরগুলো মনে রাখবে, তাহলে হবে। আর পাইরিমিডিন আমার হলো 3টা, থাইমিন, সাইটোসিন আর হলো ইউরাসিল। বুঝতে পারছো? এখন দেখো রিংয়ের বিষয়টা আমি বলিনি, যে রিংয়ের ব্যাপারটা কীভাবে আসবে। এখন আমি 2টা নাইট্রোজেন বেস আমি পাশাপাশি আঁকাবো। একটা হলো পিউরিন বেস, একটা হবে পাইরিমিডিন বেস। এবং সেই স্ট্রাকচারটাতে তোমরা ফলো করবে যে কীভাবে 2 রিং হয় আর কীভাবে 1 রিং হয়। এই রিংয়ের বিষয়টা বোঝানোর জন্য আমি 2টা স্ট্রাকচার তোমাদেরকে এখন আঁকাবো আমি। তো এটা আমি মুছে দিলাম। দেখো মুখস্থ করে ফেলো। পিউরিন 2টা, অ্যাডেনিন, গুয়ানিন, পাইরিমিডিন 3টা, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। এগুলো মুখস্থ রাখবে, সংকেত সহ কয়টা কয় রিং বিশিষ্ট সেটা। এগুলো সব এমসিকিউতে আসবে। আচ্ছা, এখন দেখো সেটা হলো যে একটা পিউরিন একটা আঁকাই আগে আমি। এই আমি 2টা স্ট্রাকচার দিলাম। তো এখানে সি, সি, এন, সি, তারপরে হলো এখানে এন, সি, এন। আচ্ছা, এখানে দেবে ডাবল বন্ড, এখানে দেবে ডাবল বন্ড, এখানে দেবে ডাবল বন্ড। আচ্ছা, এখানে দেবে ডাবল বন্ড। সংকেতটা মনে রাখবে, পিউরিনের সংকেতটা আমি উপরে লিখি C5H4N4, এটা মিলাইতে হবে। ঠিক আছে, তো নিয়ম অনুসারে আমি তোমাদেরকে একটা বুদ্ধি শেখাই দিই। সেই বুদ্ধিটা হলো যে তোমরা রিংয়ের ভেতরে কার্বন আর নাইট্রোজেন কয়টা আছে সেটা তোমরা আগে গুনবে। কার্বন 5টা, নাইট্রোজেন 4টে হতে হবে। 1 2 3 4, 5টা কার্বন, নাইট্রোজেন আছে হলো 4টা। 1 2 3 4। হাইড্রোজেনটা না মিললেও কোনো প্রবলেম নাই। এটা তোমরা এভাবে মাথায় রাখবে যে নাইট্রোজেন মিললে হবে, হাইড্রোজেন না মিললেও হবে। কেন, কীভাবে? তবু আমি এখানে মিলিয়ে দেবো। কীভাবে দেখো, আমি দেখাচ্ছি। এখানে পাইরিমিডিনটা আঁকাই, C4H4N2। সেটা হলো যে
এবার এখানে এভাবে দাও, এখানে এভাবে দাও। এখানে দেখো এবার যে C4N2 1 2 3 4 কার্বন 4টা নাইট্রোজেন 2টা আছে কিনা। এবার দেখো রিংয়ের বিষয়টা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, আমার মনে হয় আর বলা লাগবে না যে কেন 2 রিং আর কেন 1 রিং। দেখো এইটা কার্বন আর নাইট্রোজেন একটা বেশি থাকার কারণে, একটা 2টা বেশি থাকার কারণে এখানে রিং হয়েছে 2টা আর এখানে একটা রিং হয়েছে। এখন বিষয়ে যেটা হবে সেটা হলো যে তোমরা কেমিস্ট্রি অনেক ভালো বুঝো, একজন আমার ধারণা সব কেমিস্ট্রির জাহাজ। তো দেখো সেটা কি করবে যে তোমরা বইয়ে যে জিনিসটা পাবে, দেখা যাচ্ছে যে এখানে একটা NH2 লেখা আছে, এখানে একটা CH3 লেখা আছে, এইভাবে লেখা আছে। তো বিষয়টা হলো যে তোমাকে যখন এইভাবে আমি লিখে দিয়ে বলবো যে গণত এখানে কার্বন নাইট্রোজেন কয়টা আছে, তখন তুমি কি করবে, প্রাথমিক অবস্থায় যারা বোঝো না বা জানো না তখন কি করবে, দেখো তোমরা এই যে কার্বনগুলো তো গুনবে, সাথে এই কার্বনও ধরবে, এই কার্বনও ধরবে, এই নাইট্রোজেনও ধরবে। ধরলে তখন কি হচ্ছে, এখানে কার্বন হয়ে যাচ্ছে দেখো 6টা, এই রিংয়ের ভিতরে আছে 5টা, একটা 6টা। নাইট্রোজেন হয়ে যাচ্ছে দেখো এখানে, এইটা যদি ধরো তাহলে নাইট্রোজেন হয়ে যাচ্ছে 5টা। হাইড্রোজেন হয়ে যাচ্ছে, হাইড্রোজেন এখনও বসানো হয়নি সবগুলোতে, তাহলে সংখ্যাটা এলোমেলো হয়ে যাবে। সেজন্য আমি তোমাদেরকে বলেছি যে রিংয়ের ভেতরে যেই বিষয়গুলো আছে কার্বন আর নাইট্রোজেনের সংখ্যাটা মিলতে হবে রিংয়ের ভেতরে। রিংয়ের বাইরে কি থাকলো সেটা তোমাদেরকে দেখতে হবে। বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো আমি এখানে হাইড্রোজেন মিলিয়ে দেবো 4টা। আর তোমরা দেখো কেমিস্ট্রির কথা এখানে বললাম যে যেখানে যেখানে কার্বনের কয় হাত, কার্বনের 4 হাত, নাইট্রোজেনের 3 হাত, তাই না? অর্থাৎ কার্বন সর্বোচ্চ 4 যোজনী প্রদর্শন করে, নাইট্রোজেন সর্বোচ্চ 3টা। তো দেখো এখানে কার্বনের হাত যেখানে যেখানে ফাঁকা আছে, নাইট্রোজেনের হাত যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে শুধু একটা করে হাইড্রোজেন বসাও, তাহলে দেখবে যে কি দাঁড়ায়। দেখো ম্যাজিক, এখানে কার্বনের একটা হাত ফাঁকা আছে, এখানে আমি একটা হাইড্রোজেন বসালাম। এখানে একটা কার্বনের হাত ফাঁকা আছে, এখানে একটা হাইড্রোজেন বসালাম। যেখানে যেখানে কার্বন নাইট্রোজেনের হাত ফাঁকা থাকবে সেখানে সেখানে একটা করে আমি হাইড্রোজেন বসাবো। নাইট্রোজেনের 3 হাত, এখানে দেখো 1 2, এখানে তাহলে একটা বসবে, ঠিক আছে? আরেকটা কথা বলবে, দেখো এখানে কার্বনের 1 2 3, এখানে একটা হাইড্রোজেন বসালাম। আর কি কোথাও বসবে? মনে হয় না। তাই এখানে নাইট্রোজেনের 1 2 3 হাত, এখানে কার্বন 4 হাত, এখানে নাইট্রোজেন 3 হাত। তো দেখো তো সবগুলো মনে হয় ফিল আপ হয়ে গেছে। এবার তুমি গুণে দেখো তো হাইড্রোজেন কয়টা বসছে, 1 2 3 4। বুঝতে পারছো? তাহলে এবার দেখো তো সংকেতের সাথে মিলছে কিনা। C5H4N4, সি দেখো 1 2 3 4 5, হাইড্রোজেন 1 2 3 4, নাইট্রোজেন 1 2 3 4। বুঝতে পারছো? আচ্ছা এটা শেষ। আচ্ছা এবার আমরা এখানে দেখি কি হয়। এখানে দেখো কোথায় কোথায় হাইড্রোজেন প্রয়োজন হবে। এখানে একটা হাইড্রোজেন লাগবে, এখানে একটা বসাও। এখানে একটা হাইড্রোজেন লাগবে, দেখো 4 হাত হলো। এখানে একটা হাইড্রোজেন লাগবে, এখানে একটা হাইড্রোজেন লাগবে। তো দেখো 4টা হাইড্রোজেন বসছে। তাহলে এখানে কিন্তু একটা বিষয় ফাঁকা আছে, দেখো এখানে কার্বনের 2টা হাত হয়ে আছে। তাহলে এখানে যে কোনো একটা জিনিস তুমি 2 হাত 2 যোজনী বিশিষ্ট একটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে তুমি একটা অক্সিজেন দিতে। তার মানে দেখো আমি এটা দেখো কার্বন এখানে হাইড্রোজেন আমি মিলিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি তোমাদের হাইড্রোজেনটা না মেলালেও হবে। এখন দেখো C4 কার্বন আছে 1 2 3 4টা, হাইড্রোজেন আছে 1 2 3 4, 4টে বসছে, নাইট্রোজেন আছে 2টা 1 2। তাহলে রিংয়ের বাইরে অনেক কিছু থাকতে পারে। তোমাদের বইয়ের স্ট্রাকচারে দেখবে যে রিংয়ের বাইরে CH3 NH2 এরকম অনেক জিনিস আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাইড্রোজেনের সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। এই কারণে আমি তোমাদেরকে বললাম যে কার্বন আর নাইট্রোজেনের সংখ্যাটা মেলাবে, তাইলে হয়ে যাবে। আচ্ছা এখন দেখো এই যে নাইট্রোজেন বেসটা আঁকাইছি এটার নাম হলো অ্যাডেনিন। এটা হলো একটা পিউরিন বেস, এটার নাম হবে অ্যাডেনিন। বুঝতে পারছো? আর এটা হবে অ্যাডেনিন। আর এইখানে যে নাইট্রোজেন বেসটা আঁকাইছে এটার নাম হলো সাইটোসিন, সি। তাহলে দেখো নাইট্রোজেন বেস 2 প্রকার, পিউরিন পাইরিমিডিন। পিউরিন 2 রিং বিশিষ্ট, পাইরিমিডিন 1 রিং বিশিষ্ট। পিউরিনের সংকেত C5H4N4, পাইরিমিডিনের সংকেত C4H4N2। পিউরিন আবার 2 রকম, অ্যাডেনিন আর গুয়ানিন। পাইরিমিডিন আবার 3 রকম, সাইটোসিন, থাইমিন, ইউরাসিন। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এখন দেখো আমরা সংজ্ঞা বানাবো এই স্ট্রাকচার দিয়ে। কোন সংজ্ঞা বলো তো? নিউক্লিওসাইডের সংজ্ঞা। নিউক্লিওসাইডের সংজ্ঞা কি বলা ছিল? এখনও পেন্টোজ সুগারের সাথে এখনও নাইট্রোজেন বেস যুক্ত হয়ে তৈরি করে এখনও নিউক্লিওসাইড। তো আমরা পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস কীভাবে যুক্ত হয় এবং কত নাম্বার কার্বনে যুক্ত হয়, বুঝতে পারছো? দেখো মজা ধীরে ধীরে বাড়তেছে। আরও ডিপে আমি প্রবেশ করছি, তোমাদের একবারে ভেঙে চুরে সব দেখিয়ে দেবো। এবার দেখো ওই যে আমরা স্ট্রাকচার দিয়ে কী করব,
নিউক্লিওসাইডের সংজ্ঞা বানাবো। এখনও পেন্টো সুগার মনে রাখো, এখনও পেন্টো সুগারের সাথে এখনও নাইট্রোজেন বেস। এটাও এমসিকিউতে আসে, ডিপ এমসিকিউ, যে পেন্টো সুগারের কত নম্বর কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত হয়। তো সেটা আমরা আঁকাবো, আমার সাথে সাথে আঁকাও। স্ট্রাকচার দিয়ে আমি নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড এগুলো আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো এখন। তো প্রথমেই আমি একটা পেন্টো সুগার আঁকাই, নিচের দিকে একটু তোমরা আঁকাবে, ওপরের দিকে জায়গা রাখবে। আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, তোমরা প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এটা হলো 1 নাম্বার কার্বন। এখানে আমি পেন্টো সুগার আঁকলাম, 1 নাম্বারটা একটু বড় করে দিছি। আর এখান থেকে আমি আঁকাবো হলো একটা নাইট্রোজেন বেস। আমি একটু এটা ছোটো করে দিলাম, ওই স্পরে আমি বড় করে দেব। দেখো আমি উল্টা দিক থেকে কিন্তু আঁকাইছি, দুইরিন বিষ্ট পিউরিন মনে আছে, একটু আগে আঁকাইলাম এখানে। তো সেভাবে আমি উল্টা দিক থেকে আঁকাইছি। এই হলো আমাদের ব্যাপার। এখন আমি এখানে দিয়ে দিই, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আচ্ছা এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন দেওয়া আছে। দেখো এখানে আমাদের পিউরিন বেসটা হয়েছে C5H4N4, C5H4N4। এই জন্য একটা পিউরিন বেস, আমি একটা পিউরিন বেস নিয়েছি, একটা পেন্টো সুগার নিয়েছি, একটা হলো পিউরিন বেস নিয়েছি। তো আমাদের সংজ্ঞা অনুসারে এখন দেখো কীভাবে যুক্ত হবে পিউরিন বেসের, তোমার এই যে পেন্টো সুগারের সাথে নাইট্রোজেন বেসটা কীভাবে যুক্ত হবে, কোথায় যুক্ত হবে, খুব ইন্টারেস্টিং বিষয়। এবার দেখো এই যে 1 নম্বর কার্বনের উপরে কি আছে, OH, আর ওইখানে দেখো নাইট্রোজেন নিচে, নাইট্রোজেনের সাথে নিচে কি আছে, একটা হাইড্রোজেন আছে না। এখন তোমরা খেয়াল করে দেখছো এই H আর OH মিলে কি তৈরি হবে, রাইট। এখান থেকে এই H আর OHটা আউট হয়ে যাবে, আউট হয়ে এদিকে এখনো পানি হিসেবে অপসারিত হবে, বোঝা গেছে। আর এখানে একটা বন্ধন তৈরি হয়ে যাবে, গ্লাইকোসাইডিক বন্ধন এখানে তৈরি হয়ে যাবে এই নাইট্রোজেনের সাথে এই পেন্টো সুগারে। তাহলে দেখো তো এই পেন্টো সুগারের কত নম্বরের সাথে নাইট্রোজেন বেস যুক্ত হলো, 1 নম্বর কার্বন। এটা কিন্তু অনেক ডিপ এমসিকিউ। এখানে কি বুঝতে হলো বিষয়টা, এখানে ছিল হাইড্রোজেন, এখানে ছিল হাইড্রোক্সিল। তাহলে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মিলে কী হয়, এখনও পানি, এই যখন জোড়া লাগবে এখনও পানি এখান থেকে অপসারিত হয়ে যাবে, আর এখানে এই পেন্টো সুগারের সাথে নাইট্রোজেন বেসটা যুক্ত হবে। তাহলে এটা কিন্তু ডিপ এমসিকিউ প্রশ্ন আসে যে ডিবিএমসিকিউতে প্রশ্ন আসে যে পেন্টো সুগারের কত নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন বেস যুক্ত হয়, 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন, এটা কিন্তু ভুলবে না। এখন দেখো তো আমাদের সংজ্ঞা অনুসারে নিউক্লিওসাইডের সংজ্ঞা অনুসারে নিউক্লিওসাইড হয়েছে কিনা, রাইট। এখনও পেন্টো সুগারের সাথে এখনও নাইট্রোজেন বেস যুক্ত হয়ে তৈরি হয় এখনও নিউক্লিওসাইড, ক্লিয়ার হয়েছে। এবার দেখো আরও মজার বিষয়, আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব। এই নিউক্লিওসাইডটাকে আমরা নিউক্লিওটাইড বানাবো। এখানে আমরা যে নাইট্রোজেন বেসটা নিয়েছিলাম সেটা হলো অ্যাডিনিন, সেটা লিখবো। তো দেখো নিউক্লিওটাইডের সংজ্ঞা কি, এই নিউক্লিওসাইডের সাথে যখন একটা ফসফেট যুক্ত হবে, শুধুমাত্র অনলি একটা ফসফেট যুক্ত হবে, তখন সেটা হয়ে যাবে নিউক্লিওটাইড। তো ফসফেটটা কোথায় যুক্ত হয়, তোমরা সবসময় মনে রাখবে যে ফসফেট যুক্ত হবে ডিএনএর ক্ষেত্রে, ফসফেট যুক্ত হবে 3 এবং 5 নম্বর কার্বনে। তো আমরা এখানে শুধুমাত্র 5 নম্বর কার্বনে দেখবো, যখন ডিএনএ আঁকাবো আমরা নেক্সট ক্লাসে ডিএনএ করবো, ডিএনএতে দেখবো যে 3 এবং 5 নম্বর কার্বনে ফসফেট যুক্ত হবে। তো এখানে 5 নম্বর কার্বনে ফসফেট যুক্ত, এটা কিন্তু এমসিকিউ। আচ্ছা আরেকটা কোশ্চেন করি তোমাদেরকে, দেখি পারো কিনা। এইখানে দেখো তো তোমরা ফলো করে, আমি যে নাইট্রোজেন পেন্টো সুগারটা আঁকাইছি, এই পেন্টো সুগারটা কি ডিএনএর পেন্টো সুগার না আরএনএ পেন্টো সুগার, পজ করে দিয়ে বলো, দেখো আমার সাথে মিলে কিনা। রাইট, এটা হলো ডিএনএ পেন্টো সুগার। কারণ দেখো এইখানে যে 2 নম্বর কার্বনে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন কম আছে, সে কারণে এটা কি ডিএনএর পেন্টো সুগার। আরএনএ পেন্টো সুগার হলে এখানে কি থাকতো, OH থাকতো। 3টে বিষয় তোমাকে জিজ্ঞাসা করি।
তোমার হলো পেন্টোজ সুগারের কত নম্বর কার্বনে একটা অক্সিজেন কম থাকে? 2 নম্বর কার্বনে। ডিঅক্সি মানে কি? একটা অক্সিজেন কম। আচ্ছা, আবার প্রশ্ন, পেন্টোজ সুগারের কত নম্বর কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত থাকে? 1 নম্বর কার্বনে। পেন্টোজ সুগারের কত নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত হয়? 3 এবং 5 নম্বরে। এখানে কত নম্বরে যুক্ত হবে? এখানে কত নম্বরে যুক্ত হবে? এখানে হবে 5 নম্বরে। তো কীভাবে 5 নম্বরে যুক্ত হবে? ফসফেটের উৎস হলো ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের সংখ্যা কি? H3PO4। এখান থেকে শুধু পিটা আসবে। আর এই যে হাইড্রোজেন আর অক্সিজেন এখানে এসে যুক্ত হবে, এসে এই হাইড্রোজেন হাইড্রোক্সিল এইগুলো হাইড্রোজেন হাইড্রোক্সিল মিলে পানি অণু হিসেবে অবসায়িত হবে। এখানে আমি আর ওখানে অত বিস্তারিত এরকমভাবে দেখালাম না, এখানে একটা দেখাইছি, তার মানে বুঝতে পারবে যে এখানে ওই যে হাইড্রোজেন অক্সিজেন আছে, হাইড্রোজেন অক্সিজেন আছে, এগুলো পানি আকারে এখান থেকে 2-3 অণু পানি এখানে অপসারিত হয়ে যাবে। তোমরা এটা ব্যালেন্স করে নিও। এখানে আমি শুধু একটা ফসফেটটা দেখাইলাম। দেখো সংজ্ঞা বানাও, দেখো সংজ্ঞা অনুসারে এইটা কিসে পরিণত হলো। এখনও পেন্টোজ সুগারের সাথে এখনও নাইট্রোজেন বেস যখন যুক্ত হয় তখন হয়ে গেছিলো এটা নিউক্লিওসাইড। এবার এখনও নিউক্লিওসাইডের সাথে যখন একটা ফসফেট যুক্ত হয়েছে তখন সেটা হয়ে গেছে কি? নিউক্লিওটাইড। বুঝতে পারছো? তার মানে কি এটা হলো আমাদের নিউক্লিওটাইড। দেখো এখানে আছে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস আর হলো ফসফেট। বোঝা গেছে? এই বিষয়টাকে পর্যন্ত নিউক্লিওটাইড বানা হয়েছে। এখন দেখো এখান থেকে আমি তোমাদেরকে কি বানাই দেখাই, তোমরা খেয়াল করে দেখবে যে এইখানে বিষয়টা বুঝো। এবার মজার বিষয়, আরেকটু অ্যাডভান্স লেভেলে গেলাম। ধৈর্য ধরে ক্লাসটা দেখো, আশা করি মজাই লাগবে যদি দেখে থাকো। এখানে আমরা নাইট্রোজেন বেস হিসেবে কী নিচ্ছি? এটা হলো অ্যাডেনিন, ঠিক আছে? আচ্ছা, একটা ফসফেট থাকলে এটা বলে মনোফসফেট, তোমরা জানো। 2টা ফসফেট থাকলে ডাইফসফেট, 3টে ফসফেট থাকলে ট্রাইফসফেট, তারপরে টেট্রা, পেন্টা। তো সর্বোচ্চ 3টে পর্যন্তই যায়, মনোফসফেট, ডাইফসফেট, ট্রাইফসফেট। তো দেখো একটা ফসফেট থাকলে বলা হয় মনোফসফেট, আর এখানে নাইট্রোজেন বেস হিসেবে কি আছে? অ্যাডেনিন। তার মানে এটাকে আমরা বলতে পারি AMP। এটার মানে কি বলো তো? অ্যাডেনিন মনোফসফেট। তো যখন এই অ্যাডেনিনটা এর কারণে অ্যাডেনিন, তো যখন আমরা এইভাবে লিখবো তখন অ্যাডেনিনটা হয়ে যাবে অ্যাডেনোসিন। যখন আমরা এইভাবে লিখবো AMP লিখবো, তখন আমরা এইভাবে লিখলে তখন এটাকে অ্যাডেনিন না বলে সেটাকে বলতে হবে অ্যাডিনোসিন মনোফসফেট। তার মানে দেখো মনোফসফেট মানে কি? এখানে কয়টা ফসফেট আছে? একটা ফসফেট আছে, সেজন্য এটা হলো মনোফসফেট। বোঝা গেছে বিষয়টা? AMP, এ আসছে হলো কোথা থেকে? নাইট্রোজেন বেস হিসেবে আমি কি নিচ্ছি? NC। তাহলে সেজন্য আসছে অ্যাডিনোসিন, আর এখান থেকে একটা ফসফেট আছে না, মনোফসফেট। আচ্ছা, এখন দেখো মজার বিষয়, এখানে যদি আমি আরও একটা ফসফেট যুক্ত করি তখন সেখানে কি হয়ে যাবে? এটার নাম কি হবে? ADP। বুঝতে পারছো? এবার দেখো এখানে যদি আমি আরও একটা ফসফেট যুক্ত করি তখন এটার নাম কি হয়ে যাবে? রাইট, ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই জিনিসটা তোমরা বারবার পড়ে আসছে, ATP 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 শক্তি তৈরি করে, ATP এই কাজ করে, ATP তৈরি হয়, ক্রেবস চক্রে ATP তৈরি হয়, তারপরে তোমার C3 চক্রে ATP তৈরি হয়, ATP খরচ হয়, ভাঙে। এই সেই ATPর গঠন যেটা তোমরা নিয়ে বারবার চিন্তায় পড়ে যাও। এখানে আমি এইভাবে দিচ্ছি মানে ফসফেট পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, সেই কারণে এইভাবে দিচ্ছি। তোমরা লম্বা টানাও দিতে পারো। তার মানে এইটা হলো ATPর গঠন। এখন আরেকটু মজার বিষয় আছে, দেখো এই যে এখানে যে A লিখছি এটা পরিবর্তনশীল। A মানে কি? এখানে অ্যাডেনিন নাইট্রোজেন বেস, তাহলে নাইট্রোজেন বেস কি পরিবর্তন হতে পারে না? নাইট্রোজেন বেস পরিবর্তন হতে পারে। নাইট্রোজেন বেস এখানে অ্যাডেনিনের পরিবর্তে গুয়ানিন বসতে পারে। এখানে অ্যাডেনিন, গুয়ানিন, পিউরিন বেস, পিউরিন বেসের পরিবর্তে এখানে পাইরিমিডিন বসতে পারে, এখানে সাইটোসিন বসতে পারে, থাইমিন বসতে পারে, ইউরাসিল বসতে পারে। বুঝতে পারছো? তাহলে দেখো এই যে 3 রকম আছে না, যদি ফসফেট একটা থাকে মনোফসফেট, ফসফেট 2টা থাকলে ডাইফসফেট, ফসফেট 3টা থাকলে ট্রাইফসফেট। এখন আমি যদি এখানে এর জায়গায় যদি C বসাই তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এই দেখো সেম CMP, সাইটোসিন মনোফসফেট, CDP, সাইটোসিন ডাইফসফেট, CTP, সাইটোসিন ট্রাইফসফেট। তোমরা 2টা জিনিস মনে রাখবে, যেটা পিউরিন বেস অ্যাডেনিন আর গুয়ানিন, আর এই 2টা যখন বলবে তখন অ্যাডেনিনটা হয়ে যাবে অ্যাডেনোসিন, গুয়ানিনটা হয়ে যাবে গুয়ানোসিন। কিন্তু যখন পাইরিমিডিন বেস বলবে তখন সেটা পরিবর্তন হবে না, সেটা যে নাম সেই নামে থাকবে। যেরকম এই যে সাইটোসিন মনোফসফেট, এখানে কিন্তু ওই নামটাই আছে। ইউরাসিল হলে ইউরাসিল মনোফসফেট। তাহলে এখানে দেখো 5টা নাইট্রোজেন বেস আছে না, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। 5টা নাইট্রোজেন বেস দিয়ে 3 × 5 = 15টা নাম এরকম হবে না? পারবে? এখন এই তোমাদেরকে এটা আমি করতে দিলাম, তোমরা এই 3 × 5 = 15টা নাম
লিখবে, লিখে আমাকে কমেন্টে জানাবে যদি কারো আগ্রহ থাকে। না হলে তোমরা যদি নিজে বুঝে যাও তাহলে হবে, কমেন্ট না করলে হবে। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, বইয়ে তোমাদের লেখা থাকবে যে এএমপি, সামনে লেখা আছে যে ডি, ছোটো হাতে ডি দেওয়া আছে, ডিএএমপি বা তোমার হলো এরকম ডি থাকতে পারে। তা এইটা আসলে ডি এর মিনিংটা কি? ডি এর মিনিং হলো যদি সেটা ডিএনএর ক্ষেত্রে হয়, ডিএনএর ক্ষেত্রে হলে ডিএএমপি, আর যদি আরএনএর ক্ষেত্রে হয় তাহলে কোনো কিছু লেখা থাকবে না। এখন দেখো কী কী নাইট্রোজেন বেস ডিএনএতে থাকে আর কী কী নাইট্রোজেন বেস আরএনএতে থাকে সেটা আগে একটু বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে 4টে নাইট্রোজেন 5টা নাইট্রোজেন বেস আছে না, সবসময় এ টি জি সি, এটা থাকবে হলো ডিএনএতে। আর আরএনএতে কী থাকবে? এ ইউ জি সি। আরএনএ থাকবে এই 4টে বেস, তাহলে এখানে টি আর ইউ এর পরিবর্তন হবে। বুঝতে পারছো বিষয়টা? তার মানে এই 4টে নাইট্রোজেন বেস যখন তোমার হলো এভাবে থাকবে, অর্থাৎ সামনে যদি ছোটো হাতে ডি থাকে তাহলে সেটা বুঝতে হবে যে ডিঅক্সিরাইবোজ, অর্থাৎ সেটা ডিএনএর ক্ষেত্রে। আর সামনে যদি কোনো ছোটো হাতের অক্ষর না থাকে তাহলে সেটা হবে আরএনএর ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছো। তার মানে ডি মানে কি? ডিঅক্সিরাইবোজ অ্যাডিনোসিন মনোফসফেট, ডিঅক্সিরাইবোজ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এভাবে আসবে। আর কোনো কিছু না থাকলে সেটা হবে। তবে ইউরাসিল সবসময় কী হবে? ইউরাসিলটা যখনই থাকবে সেটা আরএনএর ক্ষেত্রে হবে, ইউরাসিল কিন্তু ডিএনএ ক্ষেত্রে বসবে না। টি এর সাথে টি এর পরিবর্তে ইউ বসে। এখন আমরা নেক্সট ক্লাসে যখন ডিএনএ পড়বো তখন আমরা আগে দেখবো যে এ এর সাথে টি কয় বন্ধন দিয়ে থাকে আর জি এর সাথে সি কয় বন্ধন থাকে, কেন এর সাথে টি থাকবে আর জি এর সাথে সি থাকবে, এই বিষয়গুলো করবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করোনি করে দাও, বেল বাটনটা অন করে দাও, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর কেমন লেগেছে জানাবে। পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।